আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। আচ্ছা, রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি আমাদের 103 রুমটাই চাই? আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই, কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরোই মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে, খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে।
আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ আছে তো স্যার, মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার। না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে। তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে? কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। শালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয়? কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স।
ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো হো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না। তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যিই জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়। কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে। তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে। কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে? কিন্তু স্যার, রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার, কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আবার আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? Okay. না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক ইউ, আনছি। থ্যাংক ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে? অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার, আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার, মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তো সাহায্য চাই। আচ্ছা, ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডদের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না, তাহলে গেম সত্যি ওভার হয়ে যাবে।
আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না। তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি, সুইট হার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ এক মি। সেকেন্ড। মিতালি আর অভয়ের জড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন, আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার, ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট
আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে? কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো রাইমা, আমাকে। ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এর খুন হয়েছিল, আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি। এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ, এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। 1 মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয়, বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছে? আর কি বলছো তুমি? কোন সুটকেস?
সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? না না দেখতে চাইছেন না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। স্যার স্যার স্যার, দরকার নেই স্যার, প্লিজ দাঁড়ান প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল। নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানে আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু
আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্যে তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ। আরিয়া ছোটবেলা থেকেই মেন্টাল গ্রোথ খুব কম। ওর হয়তো 25 বছর বয়স, কিন্তু কিন্তু ও একটা ছোট বাচ্চার মতো। মা ছাড়া একদম থাকতে পারে না। ও সব জিনিসের জন্য আঁচল আন্টির ওপর ডিপেন্ডেন্ট ছিল। আর আঁচল আন্টি উনি যা আরিয়ার জন্য করেছেন এরম হয়তো কোনো মা করতে পারবে না। উনি একজন নার্স ছিলেন, কিন্তু উনি ওনার কাজও ছেড়ে দিলেন আরিয়ার প্রয়োজন মেটানোর জন্য। আরিয়ার ট্রিটমেন্ট, ওর দেখাশোনা সব কিছু আন্টি একাই করতেন। ওনার কাছে কোনো হেল্প ছিল না। আচ্ছা, কেন ওনার ফ্যামিলিতে কি আর কেউ ছিল না? ওনার হাজবেন্ড? স্যার, আঁচল আন্টির ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছিল। আর ওনার হাজবেন্ড ওনাকে 1 টাকাও দেয়নি আজ পর্যন্ত। সব বড় বড় অ্যামাউন্ট, সব খরচা আন্টি একাই করতো। আপনি বললেন আঁচল চাকরি ছেড়ে দিয়েছিল, তাহলে এই সমস্ত বিল উনি কি করে, উনি পেমেন্ট কি করে করতেন? চ্যারিটি আর ডোনেশনস, এছাড়া আঁচল আন্টির কাছে কোনো রাস্তা ছিল না। আই সি। কি স্যার, এরকম মানুষকে কেউ কি করে মারতে পারে? স্যার, স্যার আমি আঁচল আর আর্যর সোশ্যাল প্রোফাইলটা চেক করলাম। স্যার এরা ইন্টারনেটে খুবই ফেমাস, কিন্তু এদের অনেক ফলোয়ার্স আছে যেরকম সেলিব্রিটিদের থাকে। আর স্যার অনেক মানুষই ওদের লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড। অনেক মানুষই ওদের খুব সাপোর্ট করে। যেমন স্যার আর্যর একটা অপারেশন হতে পারে, তখন ফ্যান্স আর ফলোয়ার্সরা মন খুলে টাকা ডোনেট করে। ও, এইসব তাহলে এই কারণেই হচ্ছে। কিডন্যাপার আরিয়াকে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপারটা ভাবছে এই মুক্তিপণের টাকাটা এই ফ্যানেরা সবাই দেবে। কিন্তু ফ্যানের থেকে মুক্তিপণ চাইবে কি করে? সোশ্যাল মিডিয়ায় তো চাইতে পারে না। আর স্যার কাকে ফোন করবে, কোথায় কোথায় ফোন করবে? হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল। খোঁজ নাও কলটা কোথা থেকে এলো আর এর ডিটেলটা বের করো। স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিডন্যাপারদের ট্রেস করতে হবে। ওদের এমন কোনো টোপ দিতে হবে যে টাকার জন্য ওরা যেন আমাদের ফোন করে। আর সেটা কি করে হবে স্যার? আমার আরিয়ার কিডন্যাপারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আরিয়া একটা নিষ্পাপ মেয়ে, তাই ও মাকে ছাড়া একদম একা হয়ে গেছে। ওকে মেরে বা ওর কোনো ক্ষতি করে আপনাদের কোনো লাভ হবে না। সেই জন্য প্লিজ ওকে ছেড়ে দিন। আপনাদের যা যা ডিমান্ড আছে, আপনাদের যা যা চাই, সেই সমস্ত কিছু সিআইডি দেবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। প্লিজ আমাদের উপরে ভরসা রাখুন। আমরা কোনো চালাকি বা কোনো প্ল্যানিং করব না। আমরা শুধু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের যখন মনে হবে সোজা আমাদের সঙ্গে কথা বলুন। স্ক্রিনে সিআইডির নাম্বার দিচ্ছি। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। কি হচ্ছে অভিজিৎ? কিডন্যাপারের কোনো ফোন? স্যার এখনো পর্যন্ত তো আসেনি। স্যার, হ্যাঁ, 100টা ফোন এসে গেছে, কিন্তু তার মধ্যে একটাও কিডন্যাপারের ফোন নয়। মানে? স্যার নিউজে সবাই দেখেছে টাকা আমরা দেবো বলেছি, তাই যেই ফোন করছে কিডন্যাপার সেজে ফোন করছে। ওরা টাকা পাবার লোভে মিথ্যে কথা বলছে স্যার। যখনই বলছে যে আরিয়ার সঙ্গে কথা বলাও বা কোনো প্রুফ দাও, তখনই ফোন কেটে দিচ্ছে। আরিয়াকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি। ও তো আরিয়াকে মেরে ফেলবে যদি আটকানো না হয়। স্যার আর কিছু জানতে পারলে? স্যার আমি আঁচল আর আর্যর প্রোফাইল পেজটা চেক করছিলাম। তারপরে? তো যখন থেকে ওর ফ্যানরাই নিউজটা পেয়েছে কিডন্যাপিং এর, তখন থেকে নন স্টপ মেসেজেস আসছে। এমনকি কেউ কেউ টাকা দেওয়ার জন্যও রেডি আছে। আর কেউ কেউ ওই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম শুরু করে দিয়েছে, গো ফান্ড মি, যেটাতে যে কেউ লগ ইন করে যত খুশি ডোনেশন দিতে পারে। সত্যি ফ্যানেরা আরিয়াকে খুব ভালোবাসে। কিন্তু তা সত্ত্বেও কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে তোমার?
ওই পেজে, সোশ্যাল পেজে? স্যার আঁচল আর আর্যর লাখ লাখ ফ্যান ফলোয়ার্স রয়েছে, কিন্তু কেউ কেউ এমন আছে যারা ওদেরকে পছন্দও করতো না। যদি 20-25টা ভালো মেসেজ আছে, তাহলে একটা রাগের মেসেজও আছে। এবার স্যার এর মধ্যে কোনো থ্রেট মেসেজ আছে কিনা সেটাই খুঁজছি। তারপরে অভিজিৎ, আমার মনে হচ্ছে না খুনটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড। যেভাবে খুনি আঁচলকে মেরেছে না, মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নিয়েছে। স্যার হতে পারে কেউ চেনাশোনা লোক হয়তো, যারা এদের দুজনকে ঘৃণা করতো। স্যার এখন তো আমার মাথায় একটাই নাম আসছে, কে? করণ, ওনার হাজবেন্ড। করণ? আন্টি আমাকে বলেছিল যে করণ ওনার সাথে খুব ঝগড়া করতো, মারপিট আর চেঁচামেচিও করতো। তার জন্যই তো আন্টি ওনাকে ডিভোর্স দিয়েছিল। করণ দ্বিতীয় বিয়েও করেছিল। দ্বিতীয় বিয়ে? হ্যাঁ স্যার, প্রিয়া নামের মেয়ের সাথে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? স্যার আন্টি আমায় বলেছিল। ইনফ্যাক্ট করণ আর প্রিয়া কোর্টে কেস ফাইল করেছিল আরিয়ার কাস্টাডির জন্য, কিন্তু ওরা কেসটা হেরে গেছিল আর আরিয়ার লিগ্যাল কাস্টাডি আন্টি পেয়েছিল। আন্টি বলেছিল যে কেস হারার পর করণ রাগে পাগল হয়ে গিয়েছিল। আর হয়তো সেই রাগের বশে উনি আঁচলকে মেরে ফেলেন। নিশ্চয়ই হতে পারে। অভিজিৎ, একটু খোঁজ নাও তো, ওই করণ তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন জীবন কোথায় শুরু করেছে। কোথায় আছে আরিয়া? আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? এ আপনি কি বলছেন? আমি আঁচলকে কেন মারবো? আর আমি আমারই মেয়ে আরিয়াকে কেন কিডন্যাপ করব? নাটক করো না, বুঝেছো? আরিয়ার কাস্টাডি তুমি পাওনি বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য তুমি আঁচলকে খুন করেছো। হোয়াট ননসেন্স! আমি আঁচলকে মারিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, যখন আমার আঁচলের সঙ্গে ডিভোর্স হলো তখন আরিয়া মাত্র 6 মাসের ছিল। এত বছর পরে কেন মারবো আমি ওকে? আর এমনিতেও আঁচল আমার অতীত ছিল, সেটা আমি কবে ভুলে গেছি। ইনফ্যাক্ট কেস হেরে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আরিয়ার কাস্টাডি দরকারই ছিল না, প্রিয়ার দরকার ছিল। প্রিয়াই আমাকে কেসটা রিওপেন করতে বলেছিল। আচ্ছা, কিছু পাইনি স্যার। দেখলেন স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। আপনার হাজবেন্ড যখন চাননি, তাহলে আরিয়ার কাস্টাডি আপনি কেন চাইলেন? স্যার আপনি হয়তো জানেন আরিয়ার মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে। ও একটা স্পেশাল চাইল্ড আর ওর স্পেশাল কেয়ারের দরকার আছে। আর আমার মনে হলো আমি আর করণ ওর ভালো খেয়াল রাখতে পারবো। আর্যর নিজের মা থাকতে আপনি ওর সৎ মা, ওর বেটার খেয়াল রাখতেন। আমি অন্য সৎ মায়ের মতো নই, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ও অনেক ভালো মেয়ে ছিল। যে কথা আরিয়া তার নিজের মাকে বলতে পারতো না, ও আমাদেরকে এসে বলতো। কি ধরনের কথা? নিজের পার্সোনাল সিক্রেটস, যেটা সব টিনেজেই হয়ে থাকে। যেমন? স্যার যেমন 5 মাস আগে আরিয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আই লাভ ইউ টু। কাকে কিসেস দেওয়া হচ্ছে? না কেউ নয় তো। কিন্তু আমি তো দেখেছি। বলবে না আমাকে? প্লিজ বলো। কিন্তু তুমি মাকে বলবে না, মা আমার উপর খুব রেগে যাবে। বলবো না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। এই সিক্রেট আমাদের দুজনের মধ্যে থাকবে। বলো না। ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়াও। তুমি কোনোদিনও বলনি তো। কোথায় দেখা হয়েছে তোমাদের? অনলাইন চ্যাটে। অনলাইন চ্যাটে? নাম কি ওর? না আর বলবো না, ব্যাস এইটুকুই। এই কথাটা তো আঁচলকেও বলেনি। আর যখন জানতে পারলেন তখন আপনারা কি করলেন? এমনিতেই আরিয়ার জীবনে অনেক কষ্ট, যদি ও একটু আনন্দ পেয়ে যেত তাহলে ক্ষতি কি আছে? কেন আটকাতাম ওকে? আর এমনিতেও ওর বয়ফ্রেন্ড ওর সাথে অনলাইন চ্যাট করতো। এমনিতেও বেচারি কি করে দেখা করতে যেত? হুইল চেয়ার থেকে উঠতে পারলে তবেই তো দেখা করতে যেত। আরিয়া হয়তো হাঁটতে পারতো না,
কিন্তু ওর বয়ফ্রেন্ড তোর কাছে হেঁটে আসতেই পারতো, এটা আপনারা ভাবেননি? আপনার তো এটা জানা উচিত অনলাইন চ্যাটে কিরকম সাইকোপ্যাথ থাকে, যারা কিছু করার আগে একবারও ভাবে না। আপনি তাদের ব্যাপারে কিছুই বলেননি, জানতেও চাননি। আমার তো মনে হচ্ছে যা কিছু করেছে ওর বয়ফ্রেন্ডই করেছে। আরিয়ার বাড়িতে ঢুকে ওর মাকে খুন করে, তারপর ওকে নিয়ে চলে যায়। আপনারা কিছু জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার স্যার এই বয়ফ্রেন্ডের খোঁজ করা উচিত। আই এম শিওর ওর থেকেই আমরা কোনো লিড পাবো। কারেক্ট। পঙ্কজ, আরিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে যে রেগুলারই ওর সঙ্গে অনলাইন চ্যাট করতো? ওর ল্যাপটপ চেক করো, সার্চ করে দেখো যে কে এই ছেলেটা। স্যার, আরিয়া আর একটা আইডি বানিয়েছিল প্রিন্সেস নিটারার নামে। আরিয়ার দুটো অ্যাকাউন্ট আছে স্যার। একটা ওর কমন অ্যাকাউন্ট নিজের মা আঁচলের সঙ্গে, আর একটা সিক্রেট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ও চ্যাটিং করতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই জন্য হয়তো স্যার আঁচল দেবী এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু স্যার এর পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড দিয়ে ট্রাই করো, PASSWARD। স্যার আই লাভ নিটারা লিখে দেখি। করো, আই লাভ নিতারা। পঙ্কজ, আই লাভ প্রিন্সেস নিতারা, ট্রাই করো। খুলে গেছে স্যার। এবার ওর চ্যাট হিস্ট্রিতে যাও আর দেখো কে ওই ছেলেটা যার সাথে ও চ্যাট করতো। ওই ছেলেটার আইডি হলো RockZ999। এটা ওর আসল নাম হতেই পারে না। আর দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। স্যার এই পেজে তো শুধু ফটোগ্রাফসই আছে, আর তেমন কিছুই নেই। পঙ্কজ, ওর সমস্ত চ্যাট হিস্ট্রিটা পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখো কি কথা বলতো ওই ছেলেটার সঙ্গে। আর ততক্ষণে আমি ওর মেডিকেল রিপোর্টটা দেখি। কার্ডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ব্লাড রিপোর্ট, নিউরোলজিস্ট। আর কার কার কাছে গেছিল এই মেয়েটা? সাইকিয়াট্রিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। মাই গড, এত কম বয়সে এত সব কিছু। স্যার হ্যাঁ, এই শুরুর 1-2 মাসে তো এরা একে অপরকে নিজের ফিলিংস বলছিল, যে একে অপরকে এরা কত ভালোবাসে, শুধু রোমান্টিক কথাই বলেছে। সম্পর্ক এগোনোর পর আরিয়া আইডিয়া দেয় যে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। কোড ল্যাঙ্গুয়েজ? তুমি ক্র্যাক করতে পারবে ওই কোডটা? স্যার করতে তো পারবো, কিন্তু একটু টাইম লাগবে স্যার। মানে কয়েক মাসের চ্যাট, সব চ্যাট পড়তে হবে আমাকে, প্যাটার্ন বার করতে হবে। আর তারপরেও স্যার কোনো গ্যারান্টি নেই যে আমরা তাতে কোনো কাজের জিনিস পাবো। কথাটা ঠিক। আর তাছাড়া আমাদের ওর এই বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে। একটু দেখো তো এর এই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে কোনো নোটস আছে কিনা, কোনো ফটোগ্রাফস আছে কিনা। স্যার এখানে ফটোগ্রাফ তো অনেক আছে, কিন্তু একটা জিনিস কমন এখানে স্যার, এই 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 বিল্ডিংটা স্যার। ইয়েস পঙ্কজ, তুমি একদম ঠিক বলেছো। এবার দেখো এটা কোন বিল্ডিং। স্যার আমি ইমেজ সার্চ করে দেখছি বিল্ডিংটা কোথায়। স্যার JJNG কলেজ। স্যার, এনারা আপনার সাথে কিছু কথা বলতে চাইছেন। বলুন। একে আপনি চেনেন? আপনারা সিআইডি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, স্যার ফোন করছেন। আপনি একটু সরে যান। I'll be done in the minute. আরে না না, আরে শুধু ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে গিয়েছিলাম। স্যার আমাদের খুব আর্জেন্ট আছে। ইয়া এক্সকিউজ মি, প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। কি অসভ্যতা, কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে।
এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে? মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে ওর একটা গার্লফ্রেন্ডও আছে? আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়। এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম। কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো? এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে। এই সময় কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানেই ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প! কেউ বাঁচাও আমায়! কেউ আমাকে বার করো এখান থেকে! হেল্প মি! বাঁচাও! কেউ আছে? হেল্প মি! প্লিজ কেউ হেল্প করো! হেল্প! বাঁচাও! বাঁচাও! কেউ খোলো আমায়! হেল্প! হেল্প! খোলো আমাকে! আরজু! আরজু তুমি ঠিক আছো? এই দড়িটা খোলো! দড়িটা হ্যাঁ, খোলো! ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌরিয়া মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন? কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন শৌরিয়া বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজনে খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো এখানে, আমরা দেখছি। এসো।
শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি, বডি এখনো গরম আছে। তার মানে স্যার সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ, তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা। টুপি, স্যার মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আর এই সব বলতে পারবে? তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার পঙ্কজ, ফোন। কিছু পেলে? স্যার এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার। স্যার এই ফোনটা পেয়েছি আমি, রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরভ নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে, মানে চ্যাট হিস্ট্রি আছে, সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে, ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? Well, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে খুব মজা পায়, খুব খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল, আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম কিচ্ছু না হয়নি। না, আমার ভুল, আমার জন্য মায়ের। না, আমার ভুল, আমার জন্য মায়ের, আমার জন্য মায়ের। স্যার স্যার আমি তো এই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার এবার
আর একজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেবো যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধা হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সৌর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ, হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌর নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌর। আরে হ্যাঁ, সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরর সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। স্যার, খুনির ব্যাপারে জেনে গেছি। আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই এই দাঁড়া, এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার গুলি চালাবেন না প্লিজ। স্যার আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার স্যার কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের স্যার, নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস, যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার রাকেশ? কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি। খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম। আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারই এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার উপর চলে যেত। কি তার মানে, ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল। ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার হ্যাঁ স্যার, এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? লান্স, স্টপ
চলে যাবে। কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেবেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, আমাকে বাইরে বের করো। 1 মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা তুমি কি করছো নার্স? শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে। ওকে, ডোন্ট ওয়ারি। আরে কিন্তু আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি। ওই আগুন, বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া, তোমার তো মাসল ডিস্ট্রফি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাজমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মানচাউজিং বাই প্রক্সি। কি হলো? এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মানচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে, ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে? আমি সত্যি বলছি তো। তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া। আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি, ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়ার কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম?
আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালিও আমার কথায় ভেসে গিয়েছিল আর রাজি হয়ে গিয়েছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম। কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছো তুমি বাঁচার জন্য। কিন্তু না, এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক হতো। আপনাদের কি মনে হয় কে কে করতে পারে? আই মিন আপনার হাজবেন্ডের কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো রকম ঝামেলা? কারোর সঙ্গে কখনো কোনো শত্রুতা ছিল না স্যার। বাবা কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি। উনি একজন সাকসেসফুল ডাক্তার ছিলেন, প্রাইভেট হসপিটালে চাকরি করতেন। হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটাল। শত্রু তো ছেড়েই দিন, উনি কখনো কারোর সাথে ঝগড়াও করেননি। মানুষে চিন্তা করো না, যে এই কাজটা করেছে তাকে আমরা ছেড়ে দেব না। তোমাদের কাছে এটা আমার প্রতিজ্ঞা। ওকে খুঁজে বার করবই, আর সে কঠিন থেকে কঠিনতর সাজা পাবে। হ্যাঁ শালুকে, কিছু পেলে? স্যার, কেশব বাবুর শিরদাঁড়ার হাড় ভেঙে গেছে, ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এই একটা বাথটাবে বসে বসে এত বড় ইনজিউরি? বস, কেশবে যে ধরনের চোট লেগেছে, এটা এই রকম একটা আঘাত যেমন বোম ব্লাস্টে হয়ে থাকে। আরে স্যার, আমরা পুরো এরিয়াটাই চেক করেছি, আপনিও তো ছিলেন ওখানে। ব্লাস্ট হওয়ার মতো কিছুই তো ছিল না। মানছি সেখানে আমরা কিছুই পাইনি, কিন্তু তবুও এটা আমার দৃঢ় বিশ্বাস এর চোটটা বোম ব্লাস্টের কারণেই। আরে কিভাবে হয় যখন ওখানে কোনো বোম ছিলই না? তাহলে ব্লাস্ট হবে কি করে? কিন্তু এনার শিরদাঁড়ার হাড় যে অ্যাঙ্গেল থেকে ভেঙেছে সেটা থেকে একদম পরিষ্কার যে যেটা হয়েছে বা ব্লাস্ট যাই হয়ে থাক, সেটা নিচের দিক থেকে হয়েছে, জলের ভেতর। এটা ওই বাথটাবের জলের অ্যানালিসিস। আপনি ওই জলে কিছু পেয়েছেন? হ্যাঁ, জলে অনেক কিছু পাওয়া গেছে। ওর ঘাম পাওয়া গেছে, ওর গায়ের চুল পাওয়া গেছে, ও যে শ্যাম্পু দিয়ে চান করছিল সেই শ্যাম্পুর অংশ পাওয়া গেছে, ও গায়ে সেন্ট মেখেছিল সেই সেন্টের গন্ধ পাওয়া গেছে। আমার তো মনে হয় তুমি ভুল করছো। তুমি আবার একবার চেক করো। আবার করার কোনো দরকার নেই। আমি 100% শিওর যে এই ঘটনাটা বোম ব্লাস্টের কারণেই হয়েছে। দ্যাটস অল। এই ইনভেস্টিগেশন তুমি বন্ধ করো। বন্ধ করবো মানে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুকে দেখো, আমার কথাটা শোনো। আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডি প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো, আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই, তুমি প্লিজ শালুকে আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন
ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি না। কি কিছু পেলে? স্যার কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই। কোনো হুমকির SMS, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই আমি বলছি কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো, সালুক হে? সালুক হে? কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু। সালুক হে, তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই? ওই লাশ। কে তুমি? আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি সালুক হে। ভুল কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না, তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জ্বর পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর সালুকে, কি করছিস তুই? আমি তোমাকে। স্যার নন প্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড। ডক্টর সালুকে আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে, এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে সালুকে, ও তো মজা পাচ্ছে, কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। এক নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে, আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কে আছে ভাই? স্যার যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার আমরা জানতে পারবো কিভাবে এটা কে? পুরবি অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে। আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল, আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজব্যান্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকায় কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। সালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, কেমন করে হলো? না মানুষ আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল। আর স্যার টবেও ফল্ট এসেছিল। আচ্ছা তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমেই কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ, আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটাবে একটা লোকের মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, এক মিনিট।
প্লিজ স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার এর মধ্যে একটা মেটাল রড থাকে যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এই ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয়, আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার কেশব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার। ডক্টর অশোক, খৈতান রোড, বাংলো সি, 165। স্যার কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন, আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? স্যার সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ। ডক্টর সালুখে, ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে। কি হয়েছে সালুখে? হ্যাঁ, বস ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটাব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ। স্যার আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই। অশোকবাবু, অশোকবাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোকবাবু। অশোক ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি। এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুখেকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড। অশোক, আজকে এখানে কি হয়েছিল? যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টাবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন?
কিভাবে এটা কিভাবে করেছিলেন? স্যার আমি টপটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে। টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি ভিসা স্টোরে গত কয়েকদিনের মধ্যে দুটো কমপ্লেন এসেছিল। ওই যে বাথটাব আছে না, মানে হট বাথটাব, ওর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। দুজন বাথটাবের ওনারদের মৃত্যু হয়েছে। ডেথ? আর হয়তো ওনাদের দুজনের বাড়িতেই আপনাদের এখান থেকে একই টেকনিশিয়ান গিয়েছিল। তাকে একটু ডেকে দিন। শ্যাম গেছিল। 1 মিনিট, আমি ওকে ডাকছি।